নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটি স্পেশাল ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা মূলত তুলে ধরব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, যার পূর্ণ মান অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2। এই ধরনের অঙ্ক আমরা এর পূর্বে একটি পর্ব করে দিয়েছি, অর্থাৎ গত পর্বেই আমরা 10টি প্রশ্ন এবং তার যথাযথ উত্তর তোমাদের তুলে দিয়েছি। আজ আবারও 15টি প্রশ্ন তৈরি করে রেখেছি, সেই 15টি প্রশ্ন তোমাদের সমাধান করে দেবো। এইভাবে 3টি পর্বে আমরা মোট 40টি প্রশ্ন রাখছি এবং সেই 40টি আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভিত্তিক যে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর তা আমরা এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। গত পর্বগুলিতে আমরা অতি সংক্ষিপ্তধর্মী 7টি প্রশ্ন তুলে দিয়েছি, যা 2024 আগস্টের দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্নপত্রে অবশ্যই 100% কমন থাকবে। ঠিক একই রকমভাবে এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের থেকেও প্রশ্নগুলি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে তাদের ধরন এবং সেই সঙ্গে তাদের সমাধান, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই রূপ প্রশ্নের সমাধান তুলে দেওয়া হচ্ছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো, প্রতিটা ভিডিও নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়িতে আবার একবার অনুশীলন করে নেবে ওই সমস্ত প্রশ্নগুলো। তাহলেই দেখবে প্রশ্নপত্র যখন তোমরা পাবে দ্বিতীয় ইউনিট টেস্টের, সেখানে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, এই ত্রিনেত্র চ্যানেলটি সম্পর্কে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথায় কি ঘাটতি রয়েছে তা আলোচনা করো এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাও। তাহলে আমরা তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো এবং সেই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করব। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা নতুন তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ আমরা গত পর্বে আমরা 10টি প্রশ্নের উত্তর তুলে দিয়েছি, আজ আবার 15টি প্রশ্ন, সেই 15টি প্রশ্নের উত্তর আমরা তুলে দেব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। বাইরে প্রচণ্ড গরম, এক প্রকার কালঘাম চলে যাচ্ছে, তা সত্ত্বেও সামনে যেহেতু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, সেই কারণে গণিতের সমস্ত ভীতি দূর করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো আমাদের এই প্রচেষ্টা যাতে করে আমরা সফল হতে পারি আর তোমরাও তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ভালো নম্বর পেয়ে, সেই কারণে অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা শুরু করছি আমাদের 11 দাগের প্রশ্ন থেকে। 11 দাগের প্রশ্নে বলা আছে 0.001 ভাজিত 0.01 এর 0.1 সমান কত? তো আমরা কি করব, এদেরকে আমরা যদি ভগ্নাংশের রূপ দিই তাহলে হবে 1/1000। যেহেতু এখানে দশমিকের পরে 3টে সংখ্যা, তাই একের পিঠে 3টে শূন্য দিলাম, হরে ভাজিত এখানে আছে কি না 1/100 করব, যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক আছে। এবার এর কি আছে না এখানে লিখব 1/10। এইভাবে আমরা এটা ভগ্নাংশের রূপ দিলাম। সমান দিয়ে লিখতে পারি এই 1/1000 ভাজিত চিহ্ন থাকলে কি হয় না, ভাজিতকে আমরা গুণ চিহ্ন দেবো আর ভগ্নাংশটাকে উল্টে দেবো, তখন হয়ে যাবে 100/1। এখন এরপর রয়েছে এর। একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, সরল অঙ্কের ক্ষেত্রে আমরা এই নিয়ম জানি যে ভাজিতর পর যদি এর থাকে অর্থাৎ অফ, তাহলে সেক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে সেটিকেও আমরা ভাগের মতোই উল্টে নেব, অর্থাৎ 1/10 এক্ষেত্রে হয়ে যাবে 10/1। এবার কাটাকুটি করলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে সমান সমান হবে কত না 1। এটি হবে আমাদের এই দশমিক ভগ্নাংশের ভাগ এবং এর কাজ সম্মিলিত একটি সরল অঙ্কের সমাধান। তো এইভাবে সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের 12 দাগের অঙ্কে। 12 দাগের অঙ্কে কি রয়েছে, 42 কিগ্রা 15 ডেকাগ্রা সমান কত ডেকাগ্রা? আমরা কি জানি না কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকা, অর্থাৎ আমাদের দুঘর কি হচ্ছে না নিচের দিকে নামতে হচ্ছে, অর্থাৎ 42 কিগ্রা 42 গুণ 100 ডেকাগ্রা, 100 ডেকাগ্রা যোগ এখানে আছে কত না 15 ডেকাগ্রা, সমান সমান লিখতে পারি 42কে 100 দিয়ে গুণ করলে হবে 4200 যোগ 15 ডেকাগ্রা সমান সমান 4215 ডেকাগ্রা। এইভাবে এই অঙ্কটির সমাধান আমরা করে দিলাম।
এবার আমরা চলে যাব আমাদের 13 দাগের অঙ্কে। এখানে আছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। রয়েছে 99.3668। এক্ষেত্রে 6 এবং 8-এর মাথায় আছে পৌনঃপুঙ্খিক। তাহলে কি করব, এক্ষেত্রে আমরা লিখব 99.3668 বিয়োগ যাদের মাথায় এখানে পৌনঃপুঙ্খিক নেই তাদেরকে আমরা বিয়োগ দেব এই মূল সংখ্যাটির থেকে। তাহলে কি লিখব, 9936, 9936। এবার নিচে কি করব, নিচে করব জটির মাথায় পৌনঃপুঙ্খিক আছে দশমিক বিন্দুর পর, তটি 9 অর্থাৎ দুটি 9, এবং এই দুটির মাথায় অর্থাৎ 6 এবং 3-এর মাথায় পৌনঃপুঙ্খিক নেই, সেই কারণে দুটি শূন্য। সমান দিয়ে লিখতে পারি 6 কয় দাও 8, 2 দাও 8, 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 16, 7 দাও 16, 9 কে 10 কয় দাও 13, 3 দাও 13, 1 কয় দাও 9, 8 দাও 9, 9। অর্থাৎ 9,83,732 বাই 900, এই 9,900, এটি হবে আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশটির একটি সামান্য ভগ্নাংশের রূপ। তো এইভাবে আমরা এই পর্বের প্রথম 3টি অঙ্কের সমাধান করে দিলাম। এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ এই পর্বে আমরা যে মোট 15টি অঙ্ক তোমাদের তুলে ধরতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট আমরা 40টি প্রশ্ন এই 3টি পর্বে তুলে ধরতে চলেছি, যা হতে চলেছে 2024-এর আগস্টের দ্বিতীয় ইউনিট টেস্টের গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই প্রশ্নপত্রে এই প্রশ্নগুলির মধ্য থেকেই পাবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে প্রশ্নের ধরন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সমাধান সঠিকভাবে জেনে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 14 নম্বর অঙ্কে। এখানে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে তা নির্ণয় করো। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ভাগশেষ কি করতে হবে না, মূল সংখ্যা থেকে প্রথমে আমরা বাদ দিয়ে নেব। অর্থাৎ এই 2300 থেকে আমরা 32 বিয়োগ করব, তাহলে পাবো 2 কয় দাও 10, 8 দাও 10, 3 আগে 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 3, 2 দাও 3, এক্ষেত্রে 2 নেমে যাবে, অর্থাৎ 2268। আর রয়েছে 3500। এবার এই 3500 থেকে আমাদের 56 বিয়োগ দিতে হবে, তাহলে পাচ্ছি 6 কয় দাও 10, 4 দাও 10, 5 আগে 6 কয় দাও 10, 4 দাও 10, 1 কয় দাও 5, 4 দাও 5, 3। অর্থাৎ এখানে পেলাম 2268 এবং এখানে পেলাম 3444। এখন চাওয়া হয়েছে কি না, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই 2300 এবং 3500কে ভাগ করিলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে ভাগশেষ বাদ দিয়ে দিয়েছি, এবার আমাদের সেই বৃহত্তম সংখ্যাটাকে খুঁজতে হবে। তাহলে কি করব না, সেক্ষেত্রে এই বড় সংখ্যাটা এবং এই ছোট সংখ্যাটা অর্থাৎ 2268 এবং 3444 এদের মধ্যে গসাও করব। তাহলে 3444কে আমরা ভাগ দেব 2268 দিয়ে, একবার যাবে 2268 বিয়োগ করলে হয় 8 কয় দাও 14, 6 দাও 14, 6 কে 7 কয় দাও 14, 7 দাও 14, তোকে 3 কয় দাও 4, 1 দাও 4, 2 কয় দাও 3, 1 দাও 3, 1176। এখন এই 1176কে দিয়ে ভাগ করবো আমরা 2268কে। ভাগ করলে দুবার গেলে বেশি হয়ে যাবে, তাই একবার চালাবো। 1176 বিয়োগ দিলে পাই 6 কয় দাও 8, 2 দাও 8, 7 কয় দাও 16, 9 দাও 16, 1 আর 2 2 দিয়ে মিলে গেল 0, 1 কয় দাও 2, 1 দাও 2, অর্থাৎ 1092। এখন এই 1092 দিয়ে ভাগ দেবো আমরা 1176কে। এবারও একবার যাবে, অর্থাৎ 1092 বিয়োগ দিলে হয় 2 কয় দাও 6, 4 দাও 6, 9 কয় দাও 17, 8 দাও 17, 1 1 মিলে গেল। এবার 84 দিয়ে ভাগ করবো আমরা 1092কে। কবার যাবে, একবার গেল 84, 4 কয় দাও 9, 5 দাও 9, 8 কয় দাও 10, 2 দাও 10, 2 নামলো 252। এখন 84 আছে 8 3 24, অর্থাৎ 3 দিয়ে গেল, 3 4 12, 3 4 12 আর 3 8 24 আর 25 মিলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা পাচ্ছি 13 দিয়ে মিলছে, অর্থাৎ এক্ষেত্রে 84 হলো সেই ভাজক যা এই সমগ্র সংখ্যাটার বা সংখ্যাগুলির কি না গসাগু। তাই অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যা সমান 84। এই 84 হলো সেই সংখ্যা যাকে এই 2300কে এবং 3500কে ভাগ করলে আমরা 32 এবং 56 ভাগশেষ পেতাম। সেই কারণে আমরা প্রথমেই এই 32 এবং 56 অর্থাৎ ভাগশেষগুলো প্রথমে আমরা বিয়োগ দিয়ে নিয়েছি, তারপরে অঙ্কটা সমাধান করলাম। কি করলাম না, গসাউ করলাম। এক্ষেত্রে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাউ করে এর সমাধান করলাম।
তো এই হলো আমাদের 14 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের 15 দাগের সমাধানে। এক্ষেত্রে কি বলা আছে না, এক্ষেত্রে বলা আছে একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা x, শীর্ষবিন্দু সংখ্যা y এবং প্রান্তিকী z হলে x y মাইনাস z সমান কত। আমাদের যে আয়তঘনক বা ঘনবস্তু সম্পর্কিত যে আলোচনার যে পর্ব, সেই পর্বে আমরা বিভিন্ন ঘনবস্তুর তল, তাদের প্রান্তিকী বা ধার সংখ্যা এবং সঙ্গে সঙ্গে তাদের শীর্ষবিন্দু সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। তা সত্ত্বেও আমরা এখানে এই প্রশ্নের উত্তরের স্বার্থে আমরা আবারও লিখে নিচ্ছি কি না, পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা সমান সমান x এখানে ধরা আছে, x সমান এখানে আসলে কত না 6, আর শীর্ষবিন্দু সংখ্যা এখানে ধরা আছে y সমান সমান হলো 6। প্রান্তিকী বা ধার সংখ্যা সমান সমান এখানে আছে z সমান 10। তাহলে আমরা এই x প্লাস y মাইনাস z সমান কত পাবো? এই ক্ষেত্রে আমরা পাবো x প্লাস y মাইনাস z সমান 6 যোগ 6 মাইনাস 10 সমান 2, অর্থাৎ 2 হবে। 6 6 12 থেকে 10 বিয়োগ গেলে 2 হবে এক্ষেত্রে এর এই সমাধান। অর্থাৎ আমাদের এই পর্বের যে 5টি অঙ্ক, আমরা সেই 5টি অঙ্কের সমাধান করে দিলাম এইভাবে। এবার আমরা চলে যাবো আমাদের ষষ্ঠ অঙ্কে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে এর সমাধানগুলি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের, এবার রয়েছে 3টি অঙ্ক। 16তে রয়েছে চিত্র সহ সমান্তরাল সরলরেখার সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা কাকে বলে? আমরা সমান্তরাল সরলরেখা বলতে রেল লাইনের পাথ বুঝি এই রূপে, অর্থাৎ এই হলো সমান্তরাল সরলরেখা, রেল লাইনের পাথ যেমন ঠিক তেমন। তাহলে এর সংজ্ঞাটা কি হবে না, যখন দুটি সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলেও পরস্পরকে ছেদ করে না, তখন সেই দুই সরল রেখাকে একে অপরের সমান্তরাল সরল রেখা বলে। অর্থাৎ আমরা যদি রেল লাইনের পাতের মতো এই দুটো সরলরেখাকে যতই বাড়িয়ে দিই না কেন, এইভাবে উভয় দিকেই বাড়াতে থাকি না কেন, এরা কখনোই কিন্তু একে অপরকে স্পর্শ বা ছেদ করে না। তাই তখন তাদের আমরা বলবো কি না সমান্তরাল সরলরেখা। তাহলে কি লিখলাম না, যখন দুটি সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলেও অর্থাৎ বাড়ালেও পরস্পরকে ছেদ করে না বা স্পর্শ করে না, তখন সেই দুই সরলরেখাকে একে অপরের সমান্তরাল সরলরেখা বলে। এই গেল সমান্তরাল সরলরেখা সংজ্ঞা এবং তার চিত্র। এবার 17 দাগের প্রশ্ন রয়েছে, প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা লিখো। পরিসীমা মানে কি না, সমগ্র অংশটির যোগফল। এখানে এই সমগ্র অংশ বলতে এই অংশের মাপ দেওয়া আছে 3 সেমি, এই অংশের দেওয়া আছে 3 সেমি, এই অংশের দেওয়া আছে 15 সেমি, এই অংশের দেওয়া আছে 10 সেমি, এই অংশের দেওয়া আছে 15 সেমি, এই অংশের দেওয়া আছে 5 সেমি, এই অংশের দেওয়া আছে 5 সেমি। তাহলে এই সমগ্র অংশটির যোগফল কত যদি আমরা বার করি, তাহলে পাবো কি না, এই পরিসীমা সমান 3 যোগ 3 যোগ 15 যোগ 10 যোগ 15 যোগ 5 যোগ 5 সমান সমান আমরা পাবো কত, 3 3 6, 6 আর 15, এখানে 6 আর এই 15 পুরো 30, 30 আর 6 হলো 36, 36 আর এই 10 46, 46 আর এই 10 56, 56 সেমি। পরিসীমা হবে 56 সেমি। আমি আবার যোগ করে নিচ্ছি, 3 3 6, 6 15 21, 21 আর 10 31, 31 আর 15 হলো 46, 46 আর 10 হলো 56 সেমি। তাহলে এই আমাদের যে জ্যামিতিক ক্ষেত্রটি বা আকারটি তার পরিসীমা হবে 56 সেমি। এখন
17 দাগের আমাদের অঙ্কটিরও সমাধান হয়ে গেল। এবার রইল বাকি 18 দাগে। কি রয়েছে? এখানে রয়েছে 0.3 এর মাথায় পৌনঃপুনিক যোগ 0.16 এর মাথায় পৌনঃপুনিক এর যোগফল নির্ণয় করো। তো এক্ষেত্রে কি করব না, এক্ষেত্রে আমরা লিখব 3/9, যেহেতু 3 মাথায় পৌনঃপুনিক দশমিক বিন্দুর পর একটি সংখ্যা অঙ্ক 3 তার মাথায় পৌনঃপুনিক, তাই 3 এর 9 যোগ এখানে আছে 0.166 এর মাথায় পৌনঃপুনিক, তাই 16 থেকে 1 বিয়োগ বাই 9 পিঠে একটা 0। এক্ষেত্রে যেহেতু 1 মাথায় পৌনঃপুনিক নেই তাই 1কে এখান থেকে বাদ দিলাম, আর যেহেতু 1টার মাথায় পৌনঃপুনিক তাই একটা 9 এবং 1টার মাথায় পৌনঃপুনিক নেই সেই কারণে একটা 0 লিখলাম। এখন হলো কি 3 এর 9 যোগ 15/90, কাটাকুটি করলে হয় 3 1 3, 3 3 9, 15 6 90 সমান সমান পাচ্ছি আমরা 1 এর 3 যোগ 1 এর 6, লসাগু করলে হয় 3 আর 6 লসাগু হবে 6, 3 2 6, তাহলে 2 যোগ 1 সমান 3 এর 6। এখন এটাকে দশমিকে নিয়ে এলে পাবো আমরা 0.5, 0.5। তো এই হলো আমাদের এই পর্বের 8টি অঙ্ক। এই অঙ্কটির সমাধান হলো তাহলে 0.5 বা 3 এর 6, কাটাকুটি করলে হয় 3 2 6, 1 এর 2, 1 এর 2 লিখতে পারি, আবার 0.5ও লিখতে পারি। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে আমাদের এই সংক্ষিপ্তধর্মী, যাদের পূর্ণমান 2, আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি স্বরূপ যে 40টি প্রশ্নকে রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলির সমাধান আমরা প্রথম পর্বে আমাদের এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সাজেশন ভিত্তিক দ্বিতীয় ইউনিট টেস্টের যে আমরা প্রশ্ন এবং সঙ্গে সঙ্গে তাদের উত্তর তুলে দিচ্ছি তা 10টি করে দিয়েছিলাম। আমরা এই পর্বে আমরা মূলত তুলে ধরছি আরও অতিরিক্ত 15টি, তাই নিয়ে হলো আমাদের 25টি। তো আমরা এখন রয়েছি 18 দাগের অঙ্ক পর্যন্ত করে দিলাম, এবার 19 20 এইভাবে আমরা 25 পর্যন্ত এই পর্বে সমাধান করে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের কাছে এই জাতীয় সমস্ত অঙ্কের ধারণা হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। 19 দাগের অঙ্কে কি রয়েছে? এখানে রয়েছে যে প্রিজমের ভূমি পঞ্চভুজাকার তার তল, শীর্ষবিন্দু ও প্রান্তিকী সংখ্যার সমষ্টি কত? আমরা জানি কি না, তল সংখ্যা আমরা এর আগে যে ঘনবস্তুর সম্পর্কিত যে পর্ব, সেই পর্বে আমরা তল শীর্ষবিন্দু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেখানে তল সংখ্যা কত, যে প্রিজমের ভূমি হলো পঞ্চভুজ তার তল সংখ্যা হবে 7, শীর্ষবিন্দু সংখ্যা হবে 10 এবং প্রান্তিকী হবে সমান 15। তাহলে তল, শীর্ষবিন্দু এবং প্রান্তিকী সংখ্যা যদি যোগ করি আমরা, তাহলে পাবো 7 যোগ 10 যোগ 15 সমান সমান কি 15 10 25, 25 আর 7 হবে 32। এই 32 হবে এদের তল, শীর্ষবিন্দু এবং প্রান্তিকী সংখ্যার সমষ্টি। এখন এই হলো আমাদের 19 দাগের সমাধান। এবার 20 দাগের অঙ্কে বলা রয়েছে কোনো সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হলে সংখ্যাটি কত? তাহলে কোনো একটা সংখ্যাটা যদি আমরা ধরে নিই 100% মূল সংখ্যা, তাহলে সেটা 25% বেড়ে অর্থাৎ 125% সমান সমান হলো 120। তাহলে এই 100% সমান কত এটা চাই। তাহলে কি করবো না, যেহেতু 125 থেকে 100 কমছে, তাহলে কি হবে না, এক্ষেত্রে আমরা লিখবো এভাবে, এই 100/125 ইন্টু 120 এভাবে, তাহলে সমাধান পেয়ে যাব। কি পাচ্ছি না 25 4 100, 25 5 125, 5 দিয়ে কাটলে 5 24 120 অর্থাৎ 4 24 96। তাহলে কোন সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হলে সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি সমান 96। এই 96 হবে সেই মূল সংখ্যা। এখন 21 দাগের অঙ্ক অর্থাৎ 20 দাগের অঙ্কটিরও সমাধান হয়ে গেল। 21 দাগে বলেছে যে ট্রাপিজিয়ামের 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 7 সেমি, 6 সেমি এবং 9 সেমি হলে তার পরিসীমা কত? আমরা এই পর্বে একটু আগেই একটা করেছি, সেখানে বিভিন্ন মাপ দেওয়া ছিল, পরিমাপ দেওয়া ছিল। এক্ষেত্রে পরিমাপ বলে দেওয়া আছে এটা ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের 4টি বাহুর যোগফল হলো তাদের পরিসীমা, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে এই 4টি বাহুর যোগফল কি আছে? 4 যোগ 7 যোগ 6 যোগ 9 সেমি সমান 9 6 15, 15
15 আর এই 7 এ 22, 22 আর 4 হবে 26, তাহলে 26 সেমি। তাহলে ট্রাপিজিয়ামটির পরিসীমা হবে 26 সেমি। তো এই হলো আমাদের 21 দাগের অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা এই পর্বে মূলত 11টি অঙ্কের সমাধান এখন পর্যন্ত আমরা তোমাদের তুলে দিয়েছি। এবার আরও 4টি অঙ্ক আমরা ধীরে ধীরে তোমাদের তুলে ধরবো। এইরকম ধরনের প্রশ্নই তোমরা প্রশ্নপত্রে পাবে। আবার এও হতে পারে যে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা হুবহু প্রশ্ন পেয়ে গেলে এবং তার উত্তরও তোমাদের জানা থাকবে যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে এই জাতীয় অঙ্কের সমাধান একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। 22 এবং 23 দুটি আমরা রেখেছি। এবারে 11 12কে আবৃত দশমিকে প্রকাশ করো এবং 15 37কে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ দুটোই একই রকম অঙ্ক। এই জাতীয় অঙ্ক পড়লে আমরা কি করব? মূলত উপরের সংখ্যাটাকে এই 11কে, এখানে 11 12 আছে, তাকে আমরা নিচের সংখ্যাটা দিয়ে ভাগ দেব 12 দিয়ে। ভাগ করলে কি দেখা যাচ্ছে, এখানে 11 আছে, যায় না, 0 দিয়ে দশমিক দিলাম, এখানে একটা 0 এলো দশমিকের জন্য। 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120, তাহলে 9 12 108। এবার 8 কয় দাও 10, 2 দাও 10, এক একে মিলে গেল। দশমিকের জন্য আবার একটা 0 খাবে, 20 হলো। 12 1 কে 12, বিয়োগ দেবো 2 কয় দাও 10, 8 দাও 10, এক একে 2 দিয়ে মিলে গেল। দশমিকের জন্য আবার একটা 0 এলো, 80, 12 6 72, বিয়োগ করলে পাবো 8, অর্থাৎ আবার সেই 8 ফিরে এলো। তাহলে কে ফিরে আসছে না, এক্ষেত্রে 8 ফিরে এলে আমাদের আবার 0 দিয়ে 6 12 72 6 বার যাবে। অর্থাৎ এখান থেকেই এর পৌনঃপুনিক, অর্থাৎ এই 6 বারে বারে রিপিট হতে থাকবে এখন, অর্থাৎ বারে বারে ফিরে আসবে। সে কারণে এটা হবে, অতএব এই 11 12 সমান সমান আমরা লিখতে পারি কত, 0.916, এই 6-এর মাথায় পৌনঃপুনিক। কারণ এই 6 এবারে বারে বারে ফিরে ফিরে আসবে, সেই কারণে এর আবৃত দশমিক ভগ্নাংশটি হবে 0.916। ঠিক একই রকমভাবে আমরা এবার 23 দাগের অঙ্কে চলে যাব। 23 দাগের অঙ্কেতে কি আছে না, এখানে রয়েছে 15কে 37, 15/37কে আবৃত দশমিকে প্রকাশ সংখ্যায় লিখি। তাহলে এই 15 সংখ্যাটাকে আমরা 37 দিয়ে ভাগ দেবো। এক্ষেত্রেও ঠিক তাই একই, অর্থাৎ দশমিক 0, তাহলে হলো 150। এক্ষেত্রে আছে 3, 3 7 21 বেশি হয়ে যাবে, 3 6 18 বেশি হয়ে যাবে, 3 5 15, 5 বার গেলে হয় 15, কিন্তু 5 বার গেলে 5 35 বেশি হয়ে যাচ্ছে, তাই 4 বার চালাবো। 4 7 28, 4 3 12 13 14 148, বিয়োগ দিলে হয় 2, দশমিকের জন্য একটা 0 বসবে, কিন্তু এখানে আছে 37, এখানে হলো 20, একটা 0 পাঠিয়ে দিয়েছে। এবার ভাগফলে 0 খাইয়ে আবার একটা 0 নিয়ে এলাম, এখন হলো কত 200। 3 7 21, 7 বার গেলে বেশি হয়ে যাবে, 6 বার চালালে 3 6 18, 6 7 42, 6 3 18, 18 আর 4 22 বেশি হয়ে যাচ্ছে সবাই, তাই 5 বার চালাবো। 5 বার চালালে হয় 5 7 35, 5 3 15, 16 17 18, বিয়োগ দেবো। 5 কয় দাও 10, 5 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, এক আর 2 দিয়ে মিলে গেল। আবার কি দেখা যাচ্ছে, দশমিকের জন্য আবার একটা 0 এলো, অর্থাৎ আবার সেই 15 150 ফিরে এলো। এখন চালালে পরে কবার যাবে, আমরা 150 চালিয়েছিলাম কবার, 4 বার, তাহলে সেই ফিরে আসছে। কে ফিরে এলো না, এক্ষেত্রে আবার আমাদের 4 বার যাবে, তাই সেক্ষেত্রে এই প্রথমেরটা এবং এই শেষের সংখ্যার মধ্যে আমরা পৌনঃপুনিক দেবো। তাহলে কি পেলাম, সমান সমান লিখবো আমরা 15/37 সমান 0.405, 4 এবং 5-এর মাথায় পৌনঃপুনিক। এই হলো আমাদের এই আবৃত দশমিকে পরিণত করার যে পদ্ধতি বা নিয়ম, তা আমরা তুলে ধরলাম। এইভাবে আমরা আমাদের এই পর্বটিকে সুসামঞ্জস্যপূর্ণ করে বিভিন্ন ধরনের ক্যাটাগরির অঙ্ক, যার পূর্ণমান 2, দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্রে থাকার সম্ভাবনা 100%, সেই সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর আমরা তোমাদের করে দিচ্ছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এইরকমই গুরুত্বপূর্ণ 40টি অঙ্ক নিয়ে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আমরা এই 3টি পর্বের পর আবার তুলে ধরবো। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের কাছে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রস্তুতি 2024 আগস্ট মাসে যে পরীক্ষা হতে চলেছে তা তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে, তথা শেষ যে 2টি অঙ্ক রয়েছে এই পর্বের, সেই 2 অঙ্কে চলে এসেছি। আমাদের এই পর্বের মূলত যে 15টি অঙ্ক তুলে ধরার আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, আমরা এই পর্বে চলে এসেছি 25 দাগের অঙ্কে, 24 25, অর্থাৎ গত পর্বে আমরা 10টি অঙ্ক করেছিলাম, এই পর্বে আমরা মূলত 15টি অঙ্ক তুলে দিচ্ছি। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবুও বলবো একটু সময় ধরে সম্পূর্ণ অঙ্কগুলো দেখো। তো দেখো 24 নম্বর অঙ্কে বা 24 দাগের অঙ্কে বলা রয়েছে কি না, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। অর্থাৎ
অনিলবাবুর মাসে যেটা আয় করেন তার শতকরা 22 টাকা তিনি বাড়ি ভাড়াতে খরচ করেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? অর্থাৎ আমাদের এখানে লিখব বাড়ি ভাড়া আর মাসিক আয়। মাসিক আয় যদি 100 টাকা হয়, বাড়ি ভাড়া হলো 22 টাকা। বাড়ি ভাড়া যখন 1870 টাকা, তখন মাসিক আয় কত? যেহেতু এখানে এই বাড়ি ভাড়ার সঙ্গে মাসিক আয়ের সরল সম্পর্ক, বাড়ি ভাড়া বাড়ছে মানে মাসিক আয়টাও বাড়বে। তাহলে অতএব মাসিক আয় সমান বাড়ছে, অর্থাৎ বড়টা উপরে 1870 উপরে লিখব আর 22 নিচে লিখব, গুণ 100। এবার কাটাকুটি করবো আমরা। 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলে 11 একে 11, 7 11 77, 170, 2 দিয়ে কাটবো, কত হবে? 2 8 16, 2 5 10, সমান সমান দিয়ে লিখতে পারি আমরা 8500 টাকা। 8500 টাকা। আসলে অনিলবাবুর মাসিক আয় হলো 8500 টাকা, যার মধ্যে থেকে তার 22% অর্থাৎ 1870 টাকা তিনি বাড়ি ভাড়া বাবদ খরচ করেন। এবার এই পর্বের শেষ অঙ্কে আমরা চলে এসেছি এবং এই পর্বের 25 নম্বর দাগের অঙ্ক আমরা সমাধান করব। কি বলা আছে না, এমন একটি ঘনবস্তুর চিত্র অঙ্কন করো যার একটি বক্রতল এবং দুটি সমতল আছে। এরূপ ঘনবস্তু কি না, এরূপ ঘনবস্তুটা হলো একটি চোঙ। এই হলো সেই চোঙ। এরূপ যদি কোনো চোঙ আমরা এঁকে থাকি, যাদের দেখা যাবে এটা হলো এটা সমতল, দুটো হবে সমতল আর এই হবে তার বক্রতল। এটা বক্রতল, এটা হবে সমতল। তাহলে কি বলা আছে না, এমন একটি ঘনবস্তু চিত্র অঙ্কন করো। আমরা একটা চোঙের চিত্র অঙ্কন করব, যে চোঙের দেখা যাচ্ছে দুটো সমতল আর একটা বক্রতল। তো এই হলো আমাদের এই পর্বের 15টি অঙ্ক। আশা করি এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা আগামী 2024-এর আগস্টের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই অঙ্কের প্রশ্নপত্রে সম্পূর্ণ সংক্ষিপ্তভাবে প্রশ্নের কমন পাবে। সেই কারণে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে বলবো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর তার সঙ্গে তোমাদের মতামত জানাও। যদি প্রশ্নগুলির কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে, উত্তরে প্রশ্নে তোমরা নির্দ্বিধায় জানাতে পারো, আমরা যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে বলবো অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে অর্থাৎ ত্রিনেত্র চ্যানেলটি সম্পর্কে তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা করো, ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করো, এবং সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।